আসসালামু আলাইকুম। আমরা করব যে আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি সাদিকা নাম সাদ। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। সাঁতার না জানায় শিশু মৃত্যুর হার রেকর্ড। প্রাথমিক স্তর থেকেই সাঁতার শেখাতে গুরুত্ব দিতে বলছেন বিশেষজ্ঞরা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শব্দ দূষণে তেজগাঁওয়ের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুর্ভোগ। সড়ক দুর্ঘটনায় বাড়ছে শিশু কিশোরের মৃত্যুর হার। 2025-এর প্রথমার্ধেই রেকর্ড। এবারে বিস্তারিত। বাংলাদেশে প্রতি বছরই নদী, পুকুর কিংবা খালে ডুবে অকালে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। সবচেয়ে ভয়াবহ বাস্তবতা, এই মৃত্যুর বড় অংশ জুড়ে রয়েছে শিশু। সাঁতার না জানার মাশুল গুনছে তারা, আর শোক সইতে হচ্ছে পরিবারকে। কিভাবে রোধ করা যায় এই মর্মান্তিক চিত্র? সমাধানই বাকি। সাবিহা আঞ্জুম পৌষের রিপোর্টে। প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চলে পানিতে ডুবে প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ, যার বড় একটি অংশই শিশু। দুর্ঘটনার পেছনে সবচেয়ে বড় কারণ সাঁতার না জানা আর সচেতনতার অভাব। অবশ্যই সাঁতার শেখা দরকার। আমাদের বাংলাদেশ নদীমাতৃ দেশ, সাঁতার জানতেই হবে তাদেরকে। আমার সন্তানকে সাঁতার শেখাই না, কিন্তু ওদের খুব ইচ্ছা সাঁতার শিখতে চায়, কিন্তু এরকম তো সুযোগ সুবিধা হচ্ছে না শেখানোর মতো। দেশের অধিকাংশ স্কুলেই নেই সাঁতার শেখার সুযোগ, না আছে প্রশিক্ষণ, না আছে সুইমিং পুল। জি না, শারীরিক শিক্ষা এরকম শিক্ষা দেয় আমাদের আর কি, যে না আপাতত এখন পর্যন্ত সাঁতারের জন্য কোনো কিছু করা হয়নি। পারি, একটু পারি। শারীরিক শিক্ষা ক্লাসে এইসব নিয়ে অনেক নলেজ দেয়, অ্যান্ড বইও আছে আমাদের এসব নিয়ে, মানে মোটামুটি নলেজ দেয়। কিন্তু এই জায়গায় মানে ঢাকার শহর তো, সেই হিসাবে সাঁতার শেখার কোনো ওয়ে নাই। 2025 সালের প্রথম 6 মাসেই দেশের বিভিন্ন জেলায় পানিতে ডুবে মারা গেছেন অন্তত 120 জন। এর মধ্যে 70 জনই শিশু, অর্থাৎ মোট মৃত্যুর 58%। আমাদের রুটিনটা সাধারণত শিক্ষা মন্ত্রণালয় দ্বারা নির্ধারিত হয়। তারপরও আমরা এদেরকে ছাত্রছাত্রীদেরকে সচেতন করি সাঁতার শেখার জন্য। আমাদের কোনো এখানে সুইমিং পুলের ব্যবস্থা নাই, কিন্তু আমাদের যে এখানে নির্দিষ্ট একটা ক্লাস, সেই ক্লাসের সাঁতার সম্পর্কে আলোচনা করা তা নাই। তবে আমরা প্রায়ই আলোচনা করে থাকি, বিশেষ করে যখন আমরা গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়, শীতকালীন ছুটি দেওয়া হয়, দেখা যায় যে ছাত্রছাত্রীরা গ্রামে যায়। সেই মুহূর্তে আমরা তাদেরকে বলে দেই যে তোমরা যদি পুকুরে নামো বা সাঁতার শেখো, তোমাদের অভিভাবকদের নিয়ে নামবে এবং তাদের মাধ্যমে তোমরা সাঁতারটা শিখবে। এনসিবিআই পরিসংখ্যান বলছেন দেশের মোট পানিতে ডুবে মৃত্যু হয় প্রায় 19,000 জনের, এবং এর মধ্যে 14,500 জনই শিশু। প্রতিদিন প্রাণ হারায় প্রায় 40 জন শিশু, যাদের বড় একটি অংশই সাঁতার না জানার কারণে। বিশেষজ্ঞরা বলছেন অভিভাবকদের সচেতনতা, শিশুদের পর্যাপ্ত নজরদারির অভাব ও নিরাপদ জলাশয়ের অভাবে বেড়েই চলছে এই মৃত্যু। ঢাকা শহরে কিচ্ছু নাই সাঁতার শেখার। কয়জন মা বাবার অ্যাবিলিটি আছে তাকে সুইমিং পুলে নিয়ে সাঁতার শিখাবে? ঢাকায় নাই, কোনো পুকুর নাই যে সাঁতার শিখবে। এটা হলো 1 নম্বর কারণ। আরেকটা হলো আমরা অনেক কিছু শিখাই, নাচ, গান, মানে আরও যত কিছু আছে, ক্রিকেট, ফুটবল, অনেক কিছু শিখাই, কিন্তু সাঁতারটাকে আমরা কোনোদিনও প্রাধান্য দিই না, যে না সাঁতার শিখতে হবে, এটা আমরা দিই না। কিন্তু এটা যে একটা লাইফ স্কিলের একটা বিশাল বড় ব্যাপার শিশুদের জন্য, এটা আমাদের মাথাতেই নেই। সুতরাং প্রত্যেকটা ইনস্টিটিউশনে আমি বলবো এই ব্যাপারটাতে নজর দেওয়া উচিত। কারণ আমরা যদি বাইরের পৃথিবীর দিকে তাকাই, তারা কিন্তু এটাকে একটা শিশুর লাইফ স্কিলের একটা অংশ হিসাবে ধরে তারা কিন্তু প্রত্যেক স্কুলে সুইমিং পুল থাকে অথবা পুকুর থাকে, তারা কিন্তু সাঁতার শেখান। সরকারি ও বেসরকারি উদ্যোগে স্কুল ভিত্তিক সাঁতার শেখানো কর্মসূচি শুরু না করা গেলে এই মর্মান্তিক চিত্র আরও ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এখনই সময় সাঁতার শেখাকে নীতিগতভাবে বাধ্যতামূলক করার। সাবিহা আঞ্জুম পৌষি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের অনবরত শব্দে ব্যাহত হচ্ছে তেজগাঁওয়ের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। নির্মাণ পরিকল্পনায় শব্দ নিরোধক রেলিংয়ের কথা থাকলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। ফলে শ্রেণীকক্ষে পাঠদানে তৈরি হচ্ছে নানান প্রতিবন্ধকতা। যদিও সংশ্লিষ্টরা বলছেন এই সমস্যা সমাধানে আগামী 6 মাসের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছে সৈয়দা সাদিয়া। ব্যস্ত নগরী ঢাকার যোগাযোগ ব্যবস্থায় গতি ও স্বস্তি এনেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
তবে এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশের পাশে থাকা একাধিক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটি এখন এক বিড়ম্বনার নাম। কারণ এক্সপ্রেসওয়েতে নেই কোনো শব্দ নিরোধক দেয়াল বা নয়েজ ব্যারিয়ার, যার ফলে ক্লাস চলাকালীন সময়ে উচ্চ শব্দে ব্যাহত হচ্ছে পাঠদান, মনোযোগ নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। এলিভেটেড, তারপর হচ্ছে মেট্রো রেল, এইগুলোর সাউন্ড, তারপর হচ্ছে গাড়ি ঘোড়া যানবাহনের অতিরিক্ত মাত্রায় সাউন্ডের কারণে আমাদের শ্রবণ শক্তিতেও সমস্যা দেয়, পড়ালেখাও সমস্যা দেয়। আমাদের ম্যাম যখন ক্লাস করায় তাদেরও অনেক মনোযোগ দিতে কষ্ট হয়ে যায়, আমাদের অনেক সময় অনেক ডিস্টার্ব হয়। সবারই মনোযোগ নষ্ট হয় এবং আমাদের পড়াশোনায় অনেক ব্যাঘাত ঘটে। শিক্ষকদের অভিযোগ, এক্সপ্রেসওয়ের নির্মাণ পরিকল্পনায় শব্দ নিরোধক ব্যবস্থা রাখার কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। এই তেজগাঁও অঞ্চলে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এলিভেট এক্সপ্রেসের যে রানওয়েটা আছে এখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের এলিভেট এক্সপ্রেস থেকে যে ট্রান্সপোর্টগুলো যাতায়াত করে তার শব্দটা আসে। অতএব আমার যদি কর্তৃপক্ষ এইখানে সাউন্ড ব্যারিয়ার ব্যবহার করতো তাহলে এই যে সাউন্ডটা আসতো না এবং ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটতো না। ডিইও এর 2023 সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেজগাঁও অংশে যান চলাচলের শব্দমাত্রা পিক আওয়ারে পৌঁছে যাচ্ছে 95 ডেসিবেল পর্যন্ত। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শ্রবণ নিরাপত্তার জন্য সর্বোচ্চ সহনীয় মাত্রা 50 থেকে 60 ডেসিবেল। বিষয়টি স্বীকার করছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিবও। তার দাবি, বাজেট ঘাটতির কারণে এখনো বসানো যায়নি শব্দ নিরোধক ব্যবস্থা, তবে অল্প সময়ের মধ্যেই পদক্ষেপ নেওয়া হবে। এই বিষয়গুলো সত্যিকার অর্থে পড়াশোনা কিন্তু ব্যাঘাত ঘটে। আমরা নথি পর্যালোচনা করে দেখলাম যে প্রায় 36টি পত্র আমরা দিয়েছে যারা ইমপ্লিমেন্ট করছেন আমাদের প্রজেক্টটি। পিপিপির আওতায় চায়না, শ্যাংডং, সিনোহাইড্রো এবং আগে ইতালথাই কোম্পানি ছিল। এই 3টি কোম্পানি মিলে এটা করছে। তা আমরা চেক করে দেখলাম যে ইতালথাই কোম্পানির কিছু সমস্যা হওয়ার কারণে, শেয়ারজনিত কারণে তারা এখন আরবিট্রেশনের মাধ্যমে বেরিয়ে গেছে। গত পরশু থেকে এটির কাজ পুনরায় শুরু হয়েছে। তা আমি যোগাযোগ করেছি যে ব্যারিয়ারগুলো কাজও শেষের দিকে আছে এই অংশে, যেখানে শেষ হয়েছে খুব দ্রুত ব্যারিয়ার লাগানো হবে। তা আমরা আশা করছি উইদিন 6 মান্থ আমাদের যে তেজগাঁও অংশে, অর্থাৎ উত্তরাতে তেজগাঁও অংশে যেখানে যেখানে দরকার সেখানে আমরা সাউন্ড ব্যারিয়ার লাগানোর একটা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবো। উন্নত যোগাযোগ ব্যবস্থা যেমন সময় বাঁচায়, তেমনি জরুরি শিক্ষার্থীদের জন্য একটি মনোযোগ বান্ধব শব্দমুক্ত পাঠ পরিবেশ নিশ্চিত করা। সংশ্লিষ্টদের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে এক্সপ্রেসওয়ের পাশে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু তবুও এক্সপ্রেসওয়েতে দেওয়া হয়নি সাউন্ড ব্যারিয়ার, যার ফলে বিঘ্নিত হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। মনোযোগ ধরে রাখা কষ্টসাধ্য হয়ে পড়ছে শিক্ষার্থীদের জন্য। এই সমস্যার সমাধানে দ্রুতই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সৈয়দা সাদিয়া, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে মারাত্মক সড়ক দুর্ঘটনা, যার বলি হচ্ছে শিশু কিশোররা। বিশেষজ্ঞরা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজন সড়কে আধুনিক সকল প্রযুক্তির ব্যবহার, চালক প্রশিক্ষণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় কাঠামোগত পরিবর্তন। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্তর প্রতিবেদনে। খবরের কাগজের পাতা কিংবা টেলিভিশনের স্ক্রলে চোখ রাখলেই দেখা যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর। আর এসব সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেক শিশু কিশোর ও শিক্ষার্থীরা। নিত্যদিন স্কুল কলেজে যাওয়ার পথে কিংবা ঘর থেকে বেরিয়েই থেমে যাচ্ছে তাদের জীবন। রোড সেফটি ফাউন্ডেশন ও স্কুল চিলড্রেন রোড সেফটি ফোরামের তথ্য বলছে, গত 6 মাসে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 455 জন শিশু ও 611 জন শিক্ষার্থী। 256টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে 228 জন, যাদের বড় একটি অংশই অপ্রাপ্তবয়স্ক চালক এবং আরোহী। প্রায় 17% দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছেন, যার অনেকেই স্কুলগামী শিক্ষার্থী। মে মাসের তুলনায় জুনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে 22.55%। এবছরের জুন মাসে মে মাসের তুলনায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির 22% বৃদ্ধি পেয়েছে। এর প্রধান কারণ এ মাসে ঈদ হয়েছে, ঈদের মধ্যে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। পাশাপাশি চালকরা খুব বেপরোয়া হয়ে গেছে এবং অনিরাপদ যানবাহনের সংখ্যাও বেড়ে গেছে। বৃষ্টির কারণে রাস্তাঘাট কিছুটা নষ্ট হয়ে গেছে। সব মিলে দুর্ঘটনার ট্রেনটা ঊর্ধ্বমুখী। সংশ্লিষ্টরা বলছেন, এসব দুর্ঘটনার বড় একটি কারণ অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল তুলে দেয়া। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে মৃত্যুর মিছিল থামাতে হলে দরকার চালক, পথচারী আর অভিভাবকদের সম্মিলিত সচেতনতা। নিয়ম মেনে চললেই বাঁচানো যেতে পারে অগণিত তাজা প্রাণ। দেখুন, আমাদের যে টোটাল মোটরযানের সংখ্যা তার 71% মোটরসাইকেল।
এবং এই 71% মোটরসাইকেলের একটা বিরাট অংশ চলে গেছে অল্প বয়স্কদের হাতে, যারা ড্রাইভিং লাইসেন্স নাই এবং মোটরসাইকেল চালানোর মতো বয়সও তাদের হয় না, অর্থাৎ 14 থেকে 20 বছর বয়সীদের হাতে চলে গেছে এটি বিপুল সংখ্যক মোটরসাইকেল, এবং এরা ট্রাফিক আইন জানে না এবং জানলেও মানার প্রয়োজনীয়তা বোধ করে না, এবং এদের এই বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে তারা নিজেরা আক্রান্ত হচ্ছে, পাশাপাশি পথচারীও আক্রান্ত হচ্ছে। তাইম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। শিশুদের মধ্যে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ধুলাবালি, ভাইরাস সংক্রমণ ও অ্যালার্জির কারণে সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ নানা উপসর্গে ভুগছে শিশুরা। ঠান্ডাজনিত সমস্যা থেকে পরবর্তীতে হতে পারে গুরুতর অসুস্থতা, তাই অভিভাবকদের হতে হবে আরও সচেতন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আশিকুর রহমান আনমোল। বছরের প্রায় প্রতিটি সময় শিশুদের মধ্যে দেখা যায় ঠান্ডাজনিত সমস্যা। ভাইরাস সংক্রমণ, অতিরিক্ত ঠান্ডা খাবার খাওয়া এবং মৌসুমি পরিবর্তনের ফলে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছে অনেক শিশু। ওর হলো বংশনিউমোনিয়া হয়েছে ঠান্ডা থেকে, এটা বিগত আজকে 1 মাসের উপরে হয়ে গেছে। জ্বর ছিল, জ্বরের পরে খিঁচুনি উঠছে 3 দিন। জ্বর একদিনের জ্বরই ছিল, এরপরে হঠাৎ করে খিঁচুনি উঠছে। ডাক্তার তো বলছে যে খিঁচুনি তো বিভিন্ন কারণেই হয়, তো এখন কিছু টেস্ট দিছে, ওগুলা রিপোর্ট আসলে পরে বোঝা যাবে আর কি। আরে ঠান্ডাতে সমস্যা হয়েছে, প্রথম আজকে 7-8 দিন ডাক্তার বলছে ডেঙ্গু হয়েছে আর টাইফয়েড জ্বর হয়েছে। পরীক্ষা টরীক্ষা দিছে, টেস্ট দিছে, ওষুধ খাইতেছে। না, আগে তো একটু ভালো হয়েছে। ধুলাবালি, অস্বাস্থ্যকর পরিবেশ ও অ্যালার্জির কারণেও দেখা দিচ্ছে ভাইরাসজনিত জ্বর। ফলে শিশুদের মধ্যে বাড়ছে শ্বাসকষ্টের মতো উপসর্গ। চিকিৎসকেরা বলছেন, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত দিতে হবে ভিটামিন সমৃদ্ধ খাবার। বাচ্চাদেরকে প্যারাসিটামল সিরাপ খাওয়ানো 4 থেকে 6 ঘন্টা পর পর। যদি জ্বর 100 থাকে, 102 জ্বর হলে পায়ুপথে সাপোজিটরি দিতে হবে, প্যারাসিটামল সাপোজিটরি। আর যেটা হচ্ছে যে কুসুম গরম পানিতে স্পঞ্জিং করা, ওটা 4 থেকে 6 ঘন্টা পর পর। এই জিনিসটা করলে অন্তত জ্বরটা বেশি মাত্রায় আসবে না। আর বাচ্চাদেরকে তরল খাবার, প্রচুর পরিমাণ তরল খাবার, মধু, আদা লেবু চা এগুলো খাওয়ানো। হ্যাঁ, আর যদি 6 মাসের নিচে বাচ্চা থাকে ব্রেস্ট ফিডিং অবশ্যই ব্রেস্ট ফিডিং করতে হবে। এখন তো ডেঙ্গু সিজনও চলে আসছে, তো আমরা এখন এই মুহূর্তে যদি জ্বর, বাচ্চাদের খুব উচ্চ তাপমাত্রার জ্বর থাকে, টানা জ্বর থাকে এবং সাথে ঠান্ডা, কাশি বা পেটে ব্যথা, বমি, এই ধরনের উপসর্গ যদি থাকে আমরা ডেঙ্গু হিসেবে ধরে নিব। সেক্ষেত্রে আমরা জ্বরের প্রথম 3 দিনে আমরা NS1 ফর ডেঙ্গু টেস্টটা করে আমরা দেখব যে বাচ্চা ডেঙ্গুতে আক্রান্ত। সাধারণ ঠান্ডা মনে করে অবহেলা করলে পরবর্তীতে দেখা দিতে পারে জটিলতা। তাই সময়মতো চিকিৎসা এবং অভিভাবকদের বাড়তি যত্নে পারে শিশুকে ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা করতে। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরিতে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে বৃক্ষ মেলা। বিরল প্রজাতির বেশ কিছু গাছও স্থান পেয়েছে এবারের আয়োজনে। গাছ দেখতে ও কিনতে আগ্রহী নানা বয়সী মানুষ, বিশেষ করে অভিভাবকদের সঙ্গে এসেছেন অনেক শিশু কিশোররাও। 1 মাসব্যাপী এই মেলা চলবে আগামী 25 জুলাই পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া আক্তার। সবুজে ঘেরা সুন্দর পৃথিবীর স্বপ্নকে বাস্তবায়ন করে তুলতেই রাজধানীর আগারগাঁয়ে শুরু হয়েছে বৃক্ষমেলা 2025। প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়। 200টিরও বেশি স্টলগুলোতে রয়েছে বাহারি গাছের সমারোহ। বনসাই, মিয়াজাকি আম, করমচা, আমলক্ষী সহ আরও নানা ধরনের ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছ। আম নিয়ে আসছি, সরুপা নিয়ে আসছি, কদবেল নিয়ে আসছি, বাইরে কিছু ভ্যারাইটি নিয়েছি, লঙ্গান আছে, কাঁঠাল আছে, আঙ্গুর আছে, সকল ধরনের মালই আছে, কম বেশি ফুল আছে। এখন যা বেচাকেনা করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো, আরও বেচাকেনা বাড়বে, যেভাবে লোক আসতেছে ইনশাল্লাহ বেচাকেনা আরও বাড়বে আমরা আশা করি। গাছ সম্পর্কে জানাতে ও গাছ লাগাতে উৎসাহ পেতে অনেক অভিভাবক তাদের সন্তানদেরকেও নিয়ে এসেছেন মেলায়। বাচ্চারা তো চিনে না, আমিও অনেক বছর পরে আসলাম, বাচ্চাদেরও তো চেনানো উচিত বৃক্ষ মেলায় কে পাওয়া যায়, যদিও এখনো বুঝে না, তারপরেও দেখতে দেখতে ওর অভ্যাস হবে। মেলায় ঘুরতে আসছি, গাছ দেখতে আসছি। তো মেলায় এসে তুমি কি কি গাছ দেখেছো? গোলাপ গাছ, আম গাছ, কাঁঠাল গাছ।
শহরের শিশুরা প্রকৃতির কাছাকাছি আসার সুযোগ খুবই কম পেয়ে থাকে। বৃক্ষমেলা তাই তাদের জন্য হয়ে উঠেছে শেখার পাশাপাশি আনন্দেরও উৎসব। রঙ্গন দেখলাম, এই যে থাই যেটা সেটা, আর হচ্ছে কিছু আমলকি গাছ দেখলাম, আর হচ্ছে যে কিছু যে লাল যে আপনার এই আমগুলা, থাই আমগুলা যেগুলা, এগুলো একটু কেনার ইচ্ছে আছে এবং কিছু আমার বাড়িতে লাগাইছি এবং আরও কিছু কিনবো দেখতেছি। ওদের বিভিন্ন ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, মানে একটু পরিচিত করে দিব আর কি। এই যে মেলায় এসেছো, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তুমি মেলায় এসে কি কি গাছ দেখেছো? ফুলের গাছ দেখছি। তো তুমি গাছ কিনবে? হ্যাঁ। কি গাছ কিনবে? গোলাপ ফুল গাছ। পরিবেশ বান্ধব ভবিষ্যৎ গড়ে তুলতে শিশুদের মাঝে গাছপালার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে এমন উদ্যোগ আরও প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রাকৃতিক পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। মানুষকে গাছ লাগানোর প্রতি উদ্বুদ্ধ করতে এই মেলার আয়োজন করা হয়েছে। সারা বছরই বিভিন্ন জায়গায় বৃক্ষমেলা আয়োজন করা হলে মানুষকে গাছ লাগানোর প্রতি আর উদ্বুদ্ধ করা সম্ভব হবে। পারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। যশোরে আবহাওয়ার বিরূপ পরিবর্তনের প্রভাব পড়েছে শিশুদের স্বাস্থ্যে। আশঙ্কাজনকভাবে বাড়ছে নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে শিশুদের নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছে মুজাহিদ ইসলাম মুন। গরমে ঘামছে শরীর, পরক্ষণে হিম হাওয়ায় কেঁপে উঠছে শিশুদের বুক। গত এক সপ্তাহে যশোরে আবহাওয়ার এমন অস্বাভাবিক আচরণে বাড়ছে নিউমোনিয়ার প্রকোপ। শুধু যশোর জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে 30 থেকে 40 জন শিশু নিউমোনিয়ার উপক্রম নিয়ে ভর্তি হচ্ছে। আক্রান্তদের অধিকাংশের বয়স 1 থেকে 5 বছরের মধ্যে। চৌগাছে নিয়ে গেছিলাম, বৃহস্পতিবার দিন ভর্তি হয়েছিলাম, কোনো ডাক্তার এসে দেখেনি। সকাল 10টা বাজে, তাও কোনো ডাক্তার আসেনি। আমার বাচ্চার শ্বাসকষ্ট নিতে কষ্ট হয়েছিল। পরে আমরা সিলে কান্নাকাটি করছি। পরে একটা নার্স বলছে 3 নম্বর রুমে ডাক্তার আছে, ওনে যান। পরে ওনে গেছি, ওই ডাক্তার বলছে যে আপনারা সদরে নিয়ে যান। তখন আমরা সদরে এনে ভর্তি করছি। এনে আইসি মতন এনে ডাক্তাররা ট্রিটমেন্ট দিছে। পাতলা পায়খানা আইছিল, ওর পরে গাইনে ভর্তি করার পরে আজকে ডবল নিউমোনিয়া ধরা পড়েছে। জ্বর এসে তো এখন মাথা বলতেছে, মাথায় রক্তে ইনফেকশন হয়েছে। এখানকার ডাক্তাররা কি বলেছে নিউমোনিয়ার সমস্যা আছে। এমন পরিস্থিতিতে উষ্ণ খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও ঠান্ডা বাতাস থেকে দূরে রাখলে সুস্থ থাকবে শিশুরা। বৃষ্টিও পড়ছে, একটু স্যাঁতসেঁতে আবহাওয়া হচ্ছে, আবার সে সাথে গরমও হচ্ছে। এই সব কিছু মিলাই এই সিজনটাতে আমরা দেখতে পারি যে সবসময় যে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগ, অন্যান্য ইনফেকশনজনিত রোগ কিছুটা বৃদ্ধি পায়। সেই হিসাবে আমরা বলতে পারি যে গতকাল যদি আমরা হিসাব করে থাকি 20 জুন আমাদের রোগী ভর্তি ছিল 59 জন। এখন আজকে কিন্তু সেই রোগী ভর্তি আছে বৃদ্ধি পেয়ে 78 জন। ব্যক্তিগত যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো একটু মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্যাঁতসেঁতে যে বিয়েটা বাসায় যদি থাকে সেটা দূর করার জন্য চেষ্টা করা। আরেকটা বিষয় আছে হ্যান্ড হাইজিন কিন্তু মেনটেন করা। আবহাওয়ার এমন আচরণে শিশুদের সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি সতর্কতা ও সচেতনতা। মুজাহিদ ইসলাম মুন, আমরা করব জয়, এটিএন বাংলা, যশোর। বর্তমান প্রজন্মের শিশু কিশোররা আগ্রহী হচ্ছে গ্রাফিক্স ডিজাইন নিয়ে। সফটওয়্যারের সাহায্যে নতুন নতুন ডিজাইন তৈরি, সেই সঙ্গে নতুন নতুন টেমপ্লেট তৈরি সবই সম্ভব গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে। গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত নানান ধরনের জানা অজানা তথ্য জানবো সাম মুরসালিন খোকার প্রতিবেদনে। বর্তমান সমাজে শিশু কিশোরদের কাছে গ্রাফিক্স ডিজাইনিং হয়ে উঠেছে জনপ্রিয় একটি মাধ্যম। লেখাপড়ার পাশাপাশি অনেকেই ঝুঁকছে এই সৃজনশীল কাজের দিকে। শেখার যেমন নানান বিষয় রয়েছে, এই মাধ্যমটিতে তেমনই রয়েছে সৃজনশীলতা প্রকাশের সুযোগও। শিশু কিশোররা জানায় গ্রাফিক্স ডিজাইনিং একটি এমন দক্ষতা যা শেখা বেশ সহজ এবং তারা খুব দ্রুত এই বিষয়টিকে নিজেদের আয়ত্তে আনতে পেরেছে। কতদিন ধরে গ্রাফিক্স ডিজাইনিং শিখতেছো? 2 মান্থ। আমার গ্রাফিক ডিজাইনটা অনেক সোজা, বেশিরভাগ আফটার ইফেক্টের কাজের জন্য গ্রাফিক ডিজাইন প্রয়োজন হয়। আর তুমি কোন কোন সফটওয়্যার ইউজ করার জন্য? আমি এটার জন্য অ্যাডোবি ডিজাইন, এরপর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ। গ্রাফিক্স ডিজাইনিং এর কি কি শিখছো তুমি? আমি বিভিন্ন ধরনের কাজ শিখেছি, যেমন পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, লগো ডিজাইন, ব্যানার ডিজাইন, প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন ইত্যাদি। আরও পরে আমি গ্রাফিক্স ডিজাইন দিয়ে আগাইতে চাই, একটু আরও আমার ক্যারিয়ারটা বানাইতে চাই এই গ্রাফিক ডিজাইনের উপরে। পরিবার থেকে কেউ সাপোর্ট করার জন্য? পরিবার থেকে সবাই আমাকে সাপোর্ট করে। অভিভাবকরা জানান লেখাপড়ার পাশাপাশি এরকম একটি দক্ষতা শেখা শিশু কিশোরদের জন্য খুবই দরকারি।
প্রত্যেকটা মানুষের উচিত বিভিন্ন স্কিলের উপরে তার অভিজ্ঞতা অর্জন করা, সেটা যে কোনো স্কিল হতে পারে, এবং এটা যদি সে অর্জন করতে পারে তাহলে সে লাইফে অনেক দিক দিয়ে সফলতা পাবে। পড়ালেখার পাশাপাশি এখন এগুলো শেখা অতি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। একজন শিক্ষক আমাদের জানান এটি এমন একটি দক্ষতা যা সব ক্ষেত্রেই দেখা যায়, যেমন বিজ্ঞাপন তৈরিতে, ভিজিটিং কার্ড তৈরিতে, আরও নানান রকম মাধ্যমে। ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি তাহলে গ্রাফিক্সের ডিমান্ড আসলে 57.4 বিলিয়ন মার্কিন বাজার আসলে দখল করে আছে। তো এই সেক্টরে থেকে আপনার যে লক্ষ্য বা আপনার যে এইম বা আপনার যে চাওয়া পাওয়াগুলো আপনি খুব সহজে সেটা মিট করতে পারবেন, বাট তার জন্য আপনাকে প্রপার ওয়েতে এবং প্রপার গাইডলাইনের মাধ্যমে শিখতে হবে আপনাকে। এবং এ সকল প্রতিষ্ঠানগুলো থেকে গ্রাফিক্স ডিজাইনিং শেখার পর ফ্রিল্যান্সিংয়ের মতো কাজের সঙ্গেও চাইলে খুব সহজেই যুক্ত হতে পারবে শিক্ষার্থীরা। আপনি যদি চিন্তা করে দেখেন খুব সহজে একটা আর্নিংয়ের জায়গা কিন্তু গ্রাফিক্সে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে অনেক বড় একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে যদি সেটাকে আমরা কাজে লাগাতে পারি। পড়ালেখার পাশাপাশি দরকার বিভিন্ন কাজের দক্ষতা, তার মধ্যে একটি হলো গ্রাফিক্স ডিজাইনিং। এই গ্রাফিক্স ডিজাইনিং শেখার মাধ্যমে শিশুরা যেমন প্রতিষ্ঠিত হতে পারবে, তার পাশাপাশি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবে এবং অন্যান্য দেশের মানুষরা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে চিনবে। সামুর সালির আহমেদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে একটি সাহায্যের আবেদন। রামিসা ইসলাম, বয়স মাত্র 12 বছর, চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে অসুস্থ হয়ে পড়ে সে। ছোট বয়সেই রামিসার শরীরে বাসা বেঁধেছে নানা ধরনের রোগ। যক্ষ্মাজনিত মেনিনজাইটিস থেকে শুরু করে মস্তিষ্কে তরল জমা, স্নায়ুর জটিলতা ও শরীরের ভেতরের লবণের ভারসাম্য হারিয়ে গেছে তার। দরিদ্র পিতামাতার যা ছিল সব দিয়ে চিকিৎসার খরচ চালিয়েছে। উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। দিনমজুর পিতার পক্ষে তার চিকিৎসা চালিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই রামিসার বাবা মা সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। রামিসাকে সাহায্য পাঠাবার ঠিকানা বিকাশ নম্বর 019742299111। যোগাযোগের জন্য মোবাইল ও নগদ নম্বর 018293920301। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণবাজার, ঢাকা ১২১৫, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 01317088442। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।